হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের 2019-এর কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসেও আমরা পিএসসি ক্লার্কশিপের 2019-এর কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম, বাকিগুলো আজকে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? খুবই সহজ একটা প্রশ্ন রয়েছে, কিন্তু যদি আমরা ট্রেডিশনালি ক্যালকুলেশন করি অনেক সময় যাবে। কিভাবে আমরা করব? দেখো, 2.3 যে সংখ্যাটা, এটা আমরা দেখতে পাচ্ছি কতবার আছে? 3 বার আছে। তাহলে এটাকে আমরা একটা ফর্মুলা হিসেবে দেখছি, 3 বার আছে, 3 বার যেহেতু আছে তাহলে 2.3 এর এটা আমরা কিভাবে লিখতে পারি? কিউব ফর্মে আমরা এটাকে লিখবো। তাহলে এটা হয়ে গেল 2.3 এর হোল কিউব। এবার পরেরটা যে 0.0027 যে রয়েছে, এটাকে আমরা কি লিখবো? 0.3 এর হোল কিউব, এভাবে লেখা যাবে। নিচে দেখো 2.3 দুবার আছে, তাহলে 2.3 এর এটা হোল স্কোয়ার প্লাস 0.69 যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 2.3 ইন্টু 0.3, আর শেষে 0.09 হচ্ছে 0.3 এর হোল কিউব, হোল স্কোয়ার। তার মানে দেখো, এটা একটা ফর্মুলা আমরা বুঝতে পারছি, এ কিউব মাইনাস বি কিউব বাই নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা যখন সলভ করবো তখন তো আর এত কিছু লিখে করবো না, আমরা এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকবে যে নিচে আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমি বোঝার জন্য বলছি, কিন্তু করবে কিভাবে? কাটাকাটি সমান হয়ে যাবে এ মাইনাস বি। অর্থাৎ যদি এরকম অঙ্ক থাকে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা এ কিউব বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ফর্মে রয়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ মাইনাস বি। মানে খুবই সহজে অ্যান্সার আমরা করব, 2.3 থেকে 0.3 আমরা মাইনাস করব, অ্যান্সার হয়ে যাবে 2। অর্থাৎ এটা আমরা 2 থেকে 3 সেকেন্ডে দেখেই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্সার করে নিতে পারবো। যা থাকবে দেখেই বোঝা যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। এত সহজে আমরা করে নিতে পারবো, শুধুমাত্র বোঝার জন্য আমি ফর্মুলাটা লিখলাম। ওকে, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখান থেকে অবশ্যই রেলওয়ে ডব্লিউবিপি আমরা প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, সেরকম তার সাজেশন কেপি, এগুলোর আমরা সাজেশন আমরা এখানে প্রোভাইড করে থাকি খুবই স্বল্প মূল্যে। তোমরা এগুলো কালেক্ট করতে পারো এবং নিজেদের যে প্রস্তুতি সেটাকে একদম সর্বোচ্চ করতে পারো, যাতে তোমরা আগামী পরীক্ষায় নিজেদের সিলেকশনটাকে নিশ্চিত করতে পারো। চলো, পরবর্তী প্রশ্ন। বলেছে একটা অনুপাতের অঙ্ক রয়েছে, ভীষণ সহজ। বলেছে কি পি এর 50%, পি 50% মানে হাফ, অর্থাৎ আমরা বলতে পারি পি বাই 2 সমান কিউবের 25% মানে 1/4 মানে কিউ বাই 4। অর্থাৎ আমরা বলতে পারি পি সমান হবে কিউ বাই 2। খুব সহজে আমরা বের করে রাখলাম পি আর কিউ এর সম্পর্ক। এবার কি বলেছে? পি সমান কিউবের x%, তাহলে পি সমান কিউবের x% মানে হচ্ছে x ডিভাইডেড বাই 100। তাহলে x সমান কত? এবার আমরা দেখেছি এখান থেকে আমরা বের করেছি পি সমান কিউ বাই 2, তাহলে আমি পি এর জায়গায় বসিয়ে দেবো কিউ ডিভাইডেড বাই 2 সমান কিউ ইন্টু এক্স বাই 100। ব্যাস, এখান থেকে আমরা বের করে নিতে পারবো, কিউ কিউ বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে অ্যান্সার কি হবে? অ্যান্সার আমরা দেখতেই পাচ্ছি এক্স, তাই তো, 2x কোনাকুনি গুণ করলে হবে 100। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হয়ে যাবে 50। খুবই সহজ একটা অঙ্ক, অপশন সি আমাদের উত্তর হবে, ভীষণ সহজ, আমরা একটা অ্যান্সার করলাম। চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং পার্থক্য বলেছে 105, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? সহজ প্রশ্ন, অনুপাতের অঙ্ক কিভাবে করব? দেখো, অনুপাত দেওয়া আছে 10:5, তাহলে একটা সংখ্যা অবশ্যই 10x আর একটা সংখ্যা 7x। তাহলে এই দুটো সংখ্যার পার্থক্য কত? 10x মাইনাস 3x, 7x মানে হচ্ছে 3x। তাহলে যে পার্থক্যটাই বলেছে 105। তাহলে সংখ্যাটার মধ্যে x সমান কত? 3 দিয়ে ভাগ করলে 3 3 এ 9, 3 5 এ 15। এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে সংখ্যা দুটো কি? 10x যদি হয় তাহলে 10 গুণিত 35 মানে হচ্ছে 350, আর 7 গুণিত 35 মানে আমরা সাথে সাথে গুণ করলে 7 5 35 এর 5, হাতে রয়েছে 3, 7 3 21, 7 5 35 এর 5, হাতে রয়েছে 3, 7 3 21, 22 23 24 245। ভেরি গুড। এবার এই সংখ্যা দুটো 345, 350 আর 245 কে যোগ করলে আমরা যোগফল কত পাবো? 5 9 5, 595। ভীষণ সহজ প্রশ্ন, আশা করি বোঝা গেল। অ্যান্সার হবে 595। এবার তোমরা এটাকে আরো সঠিক কিভাবে করতে পারো? পার্থক্য বলেছে 10:7 মানে 3x সমান 105, x সমান 35, যোগফল মানে 10x প্লাস 7x, একসাথে 17 গুণিত 35ও করতে পারো। 17 গুণিত 35ও যদি করো মানে দুটো সংখ্যা না বের করে, তাহলে আমরা অ্যান্সার 595 পেয়ে যাবো। যেটা তোমরা করতে স্বচ্ছন্দ বোধ করবে সেটাই করবে। পরবর্তী প্রশ্ন বলেছে একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টা আপেল কেনে, 11 টাকা দিয়ে 10টা আপেল বিক্রি করে, তার লাভ বা ক্ষতি কত? দেখো, এই অঙ্কগুলো করতে গেলে যদি
ট্রেডিশনাল পদ্ধতিতে করো অনেক সময় লাগবে। আমরা কি করে নেব, ধরো ছক করে নেবো, 10 টাকায় 11টা আপেল, 11 টাকায় 10টা আপেল, কোনাকুনি লিখবো। কোনাকুনি লেখার পরে কি করবো, কোনাকুনি এটাকে গুণ করবো। তাহলে 11 11 121, 10 10 100, ডিভাইডেড বাই কি হবে, যেহেতু টাকা তাহলে হবে 100, তাহলে হবে 21/100। অর্থাৎ এখানে আমরা বুঝলাম 21%। এবার প্রশ্নটা আসবে, 21% তো হলো, এটা লাভ হলো না ক্ষতি হলো, এটা হবে ব্যাপার। এবার এটা বোঝার জন্য খুবই সহজে একটা জিনিস বুঝবে, 10 টাকায় সে 11টা আপেল কিনেছে, অর্থাৎ 11টা আপেলের ক্রয় মূল্য 10 টাকা। তাহলে একটা আপেলের ক্রয় মূল্য কত টাকা হবে, 11টা আপেলের ক্রয় মূল্য 10 টাকা। তাহলে একটা আপেলের ক্রয় মূল্য হবে 10-এর 11 টাকায় কিনেছে। এবার 11টা 10টা আপেল সে 11 টাকায় বিক্রি করেছে। তাহলে 10টা আপেলের বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে একটা আপেলের বিক্রয় মূল্য 11/10। তাহলে দেখো ক্রয় মূল্য 10-এর 11, বিক্রয় মূল্য 11-10। তাহলে ডেফিনেটলি সে লাভ করেছে। তাহলে লাভ করেছে মানে টোটাল লাভ তার হয়ে যাবে 21% লাভ হয়ে যাবে। ভীষণ সহজে আমরা অ্যান্সার করে দিলাম 21% লাভ। খুবই সহজ, আশা করি বোঝা গেছে। এইভাবে যদি করো খুব তাড়াতাড়ি করতে পারবে, নাহলে ট্রেডিশনাল পদ্ধতিতে অনেক সময় লাগবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে এ এবং বি এবং এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। এ বি এর বয়সের সমষ্টি 56 হলে বি এর বয়স কত। তাহলে অবশ্যই এ এর বয়স 5x, বি এর বয়স 8x, সি এর বয়স 9x। এর মধ্যে এ এবং সি এর বয়সের সমষ্টি 56, তাহলে ডেফিনেটলি 5x প্লাস 9x মানে হচ্ছে 56। 5x প্লাস 9x মানে 14x, 14x সমান হচ্ছে 56। তাহলে x সমান কত, 14 4 56। তাহলে x সমান হচ্ছে আমাদের 56। তাহলে বি এর বয়স কত, বি এর বয়স ডেফিনেটলি 8x। তাহলে 8x মানে 8 ইন্টু 4, অ্যান্সার হয়ে গেল 32, 32। খুবই সহজ, দেখো খুবই কম সময়ে আমরা অ্যান্সার কিন্তু বের করে নিতে পারলাম, আশা করি বোঝা গেছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। একটি সংখ্যাকে 175 দিয়ে ভাগ করলে 132 থাকে, 25 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। এরকম একটা অঙ্ক আগেও আমরা করেছিলাম। কিভাবে হবে, তাহলে 175 দিয়ে যদি ভাগ করি কোনো সংখ্যাকে, ভাগশেষ 132 থাকে। সেই সংখ্যাটাকে বলেছে 35 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। এবার একটা জিনিস দেখো, এই যে 25টা কিন্তু 175-এরই একটা গুণিতক, ঠিক আছে, একটা গুণিতক। অর্থাৎ 25-এর মানে 125কে 25 5 125, 25 6 150, 25 7 150। তাহলে 175 দিয়ে ভাগ করা মানে তার মধ্যে সেটা অবশ্যই 25 দিয়ে বিভাজ্য হবে। তার মানে যে ভাগশেষটা থাকবে 132, তাকে আমরা 25 দিয়ে ভাগ করবো। তাহলে কত হবে, 25 5 125, 25 5 125, ভাগশেষ রইবে 7। তার মানে অবশ্যই ভাগশেষ এখানেও থাকবে 7। কেন, কারণ 25 তার গুণনীয়কের মধ্যে পড়ছে, সেই জন্য 25 ভাগশেষ হয়ে গেল। ভীষণ সহজ অঙ্ক, এভাবে আমরা জাস্ট অঙ্ক দেখে সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবো। এভাবে আমরা শর্টকাটে আমাদের কিন্তু অঙ্ক করতে হবে। ওকে, চলো পরবর্তী অঙ্ক কি বলেছে। ভীষণ সহজ একটা অঙ্ক, এখানেও বদমাস রুল কাজে লাগবে। কি করব, প্রথমে অবশ্যই ভাগের কাজ হবে, ব্র্যাকেটের মধ্যে কাজ হবে, সেটা আমরা করব। তাহলে আর প্রথমে যোগের কাজ, এবার মাঝখানে যোগের কাজ, এবার এখানে আমরা পরেও করতে পারি, কিন্তু যেহেতু মাঝে মাইনাস আছে আমরা যোগটা আগে করে নিই। তাহলে যোগটা আগে করে নিলাম, 0.4 মাইনাস চিহ্ন আছে, 0.2 ডিভাইডেড বাই 0.2 ডেফিনেটলি 1 হবে। তাহলে মাইনাস থাকুক প্লাস থাকুক, এদিকটা তো আমাদের হবেই। গুণিত, এবার গুণটা কত হবে, 0.2 ইন্টু 0.2 মানে 0.04। ব্যাস, খুবই সহজ। 0.4 থেকে আমরা মাইনাস করবো 0.04, তাহলে 0.4 মানে 0.40। তাহলে বলতে পারো 0.40, 0.04। চলো বিয়োগ করলে হয়ে যাবে 36, 0.36। খুবই সহজ একটা অঙ্ক, 0.36, অপশন ডি আমাদের উত্তর হবে। বোঝা গেছে, ভীষণ ফাস্ট আমরা দেখো অঙ্ক করতে পারছি। পরবর্তী অঙ্ক, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সুদের আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। ভীষণ সহজ অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। যদি আমরা আসল পি মনে করি, তাহলে সুদে আসলে সেটা হয়ে যাবে 27 পি, 27 গুণ। এবার দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করি, তাহলে অবশ্যই 27 পি সমান কত, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল কিউব। এবার পিটা কি, পিটা আসল, আর 3 বছর রয়েছে সুদের হার আর ধরলাম। দেখো পি পি আমরা কেটে দিলাম, তাহলে কি হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর হোল কিউব, এটা সমান হচ্ছে 27। এবার 27 মানে দেখো কিউব আছে, অবশ্যই আমরা এটাকে 3 এর কিউব লিখতে পারি। ব্যাস, দুই দিক যদি আমরা তুলনা করি পাই কি, 1 প্লাস আর বাই 100 সমান হবে 3। তাহলে অবশ্যই আর বাই 100 সমান কত হবে, 3 মাইনাস 1 মানে 2। তাহলে আর সমান কত হবে, 200, 200। তাহলে কি হবে, সুদের হার হবে অবশ্যই 200%। যদি দ্বিগুণ সুদ থাকে, 200% সুদ থাকে, তখনই এটা সম্ভব হবে। বোঝা গেছে, ভীষণ সহজ অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, একটা বর্গমূলের অঙ্ক রয়েছে, ভীষণ সহজ। তাহলে প্রথমে ভেতরের বর্গমূলটা হবে, তাহলে কি হবে, ব্র্যাকেট রাখলাম 0.02 প্লাস ভেতরের ব্র্যাকেটের 0.07, দেখো বর্গমূল হবে, কারণ 49 এর জন্য 7
চারটে সংখ্যা আছে, তার মানে বর্গমূলে দশমিকের পরে দুটো সংখ্যা হবে, খুবই সহজ। তাহলে অ্যান্সার কত হবে? 0.09। আবার সহজ দেখো, তাহলে অ্যান্সার কত হবে? বর্গমূল করলে 0.3। কেন? কারণ 0.3 কে যদি আমরা ডবল গুণ করি তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা আসবে, 0.3 গুণ করলে 9 হবে, আর দশমিকের পরে দুটো, সেই জন্য এটা অ্যান্সার হবে। অপশন ডি হলো আমাদের অ্যান্সার। ভীষণ সহজ, বোঝা যাচ্ছে। দেখো অঙ্ক কিন্তু কঠিন নয়, কিন্তু খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারি, বেশি সময় আমাদের লাগছে না। আমরা দেখো ভীষণ স্পিডিলি 9টা অঙ্ক করে ফেললাম। ওকে, চলো পরবর্তী অঙ্ক। বলেছে এই সংখ্যাটি যেটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যাটা বসবে? দেখো 11 দ্বারা ভাগের নিয়ম আমরা হয়তো জানি, 5 7 9 স্টার 2। এবার 11 দ্বারা ভাগের নিয়ম কি হয়? জোড় স্থান আর বিজোড় স্থানের যোগফল যেন 0 হয়, অথবা যেন 11 দ্বারা বিভাজ্য হয়। দেখো তাহলে জোড় স্থানে কি কি রয়েছে? 5 রয়েছে, 9 রয়েছে, আর 2 রয়েছে। এটা বিজোড় স্থানের, জোড় স্থানে রয়েছে 7 আর স্টার। তাহলে বিজোড় স্থানের যোগফল 5 ইন্টু 9 ইন্টু 2, যোগ করলে কত হচ্ছে? আমাদের 9 সাথে 9 5 14, 2 16। আর এদিকে যোগফল কত হচ্ছে? 7 প্লাস এক্স বা স্টার। তাহলে এটাকে অবশ্যই কত হতে হবে? 16 হতে হবে, বা 16 মানে কোনো বেশি হতে হবে। তাহলে 16 কি করে পসিবল হবে? যদি একমাত্র এক্স সমান 9 হয়, তাহলেই দেখো 9 আর 7 যোগ করলে 16 হবে। তাহলে ডেফিনেটলি স্টারের স্থানে কি বসবে? 9 বসবে। বোঝা গেছে আশা করি। ভীষণ সহজ অঙ্ক, পিএসসি ক্লার্কশিপে প্রিলিমিনারিতে এরকম ধরনের প্রশ্নই পড়ে, কিন্তু আমাদের খুব কম সময়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। দেখো এই ধরনের আরো কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা এখানে ফলো করি, আমাদের চ্যানেলে তোমরা পাবে। এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি কোনো টপিকের উপরে তোমরা ডিটেলস ক্লাস চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করো, আমরা সেই ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।